জুন মাসের শেষের দিকটাতেই শুরু হলো দিদির 7 মাস। তাই আমরা সবাই মিলে দিদির জন্য সাধের আয়োজন করেছিলাম। আর সাধটা যেহেতু মেদিনীপুরে, মানে দিদি যেখানে থাকে সেখানেই, তাই মা বাপি কাকিমারা আগের দিনই চলে এসেছিল। আমার তো একটু লেট হতোই, তাই আমি আর আমার হাজবেন্ড জাস্ট পৌঁছলাম। আর এসেই দেখছি দিদি না খেয়ে আমাদের জন্যই বসে আছে। তাই ওর জল খাওয়ারের প্রোগ্রামটা স্টার্ট করে দিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে। তবে অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এর আগের বিয়ের ব্লগটাই কিন্তু আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি আপনাদের কাছে ভীষণভাবে আপ্লুত। ভাবেই আপনাদের সাপোর্টে যাতে চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারি, সেই আশীর্বাদই করবেন। আর এখনো যারা চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি কিন্তু করে ফেলবেন। পাশে বেল আইকনটি আছে, সেটাও ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আপডেটসগুলো আপনাদের কাছে যেতে থাকে। আগে যাক, এদিকে মা খাওয়ালো প্রথম, তারপরে এলেন দিদির শাশুড়ি মা। কাকিমাও বসে গেছে দিদিকে তার জলখাবার খাওয়াতে। আমাদের নিয়ম অনুযায়ী সকালবেলার জলখাবার থেকে শুরু হয়, আর দুপুরের মহাভোজ দিয়ে স্বাদের অনুষ্ঠান শেষ হয়। তবে ইচ্ছে তো আমার অনেকই ছিল। ইচ্ছে ছিল অনেক ভালো করে ডেকোরেশন করব, কিন্তু লেট করে পৌঁছানোর জন্য কিছুই করতে পারলাম না। এই স্বাদের অনুষ্ঠানটা আমার বাপিই দিচ্ছে, তবে তার সঙ্গে যুক্ত হয়েছি আমরা, সঙ্গে আমার দিদিরা। ইচ্ছে ছিল দিদিকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যাব, সেখানে ভালো করে ডেকোরেশন করে সাজিয়ে ওর স্বাদ দেব, কিন্তু বাইরের থেকে বাড়ির রান্নাটাই ভালো বলে প্রেফার করলাম। আমরা সকলে তো মোটামুটি পৌঁছে গেছি, আমার বোন এখনো পৌঁছতে পারেনি। ওর যেহেতু নাইট ডিউটি ছিল, তাই আমরা আসার প্রায় 1-2 ঘন্টা পরেই ও ট্রেনে উঠেছে। যাই হোক, এদিকে মোটামুটি মা কাকিমা খাইয়ে দেওয়ার পর শুরু করলাম আমি খাওয়াতে। সঙ্গে আমিও মুখ চালাচ্ছিলাম। আসলে ওকে খাওয়ানোটা শুধু দেখানোর জন্য, তার মধ্যে আমার খিদে পেয়েছে, সেটাই হলো বড় কথা। এদিকে হবু বাচ্চার বাবাকে দেখে আমরা তো হতবাক। চুল দাড়ি নিয়ে একেবারে ডাকুর মতো অবস্থা। চলুন রান্নার দিকটা যাওয়া যাক। কাল সকাল জামাই আর শ্বশুর মিলে এক রাস বাজার করে নিয়ে এসছে। সঙ্গে মাছ, মাছের মাথা, চিংড়া মাছ, দই মিষ্টি, আরও কত কি। তবে আজকে না মাংসটা হবে না, কারণ মনসা পুজো শুরু হয়ে গেছে। গ্রামের লোকেরা এগুলো ভীষণভাবেই মানে, তাই সেই মাংসটা ছাড়াই আর সব কিছু। আজকের মেনুতে কিন্তু অনেক কিছুই আছে। ডাল আছে, সঙ্গে পটল ভাজা, আলু বাদাম দিয়ে ভাজা, খেতে কিন্তু বেশ লাগে। আর এদিকে পোস্ত একেবারে রেডি, ঢ্যাঁড়স ভাজা রয়েছে, সঙ্গে কুঁদলি ভাজাও রয়েছে। তবে 5 রকমের ভাজা একেবারে রেডি। তবে এই বাড়িটা কিন্তু ভাড়া, আমার কিন্তু বেশ লেগেছে। আসলে নতুন তো, তাই চকচক করছে। এটা হচ্ছে একটা রুম, আর এটা হচ্ছে ডাইনিং সঙ্গে কিচেন, আর এরপরে হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে বাইরে, যেখানে অনেকটাই স্পেস আছে, যেখানে বসে বিকেলবেলা ভীষণভাবে আড্ডা দেওয়া যেতে পারে। আর চলুন রাধুনিকে ইন্ট্রোডাকশন করা যাক। এই যে এখানে আমার বাপি বসে আছে, ইনি হচ্ছেন আমাদের এখানকার বড় রাধুনি। এর স্বাদের অনুষ্ঠানে বাজার করা থেকে রান্না করা সবকিছুটাই বাপি একেবারে নিজের হাতেই সামলাচ্ছে। তো কিছু যে রান্না দেখেছেন, সব কিন্তু আমার বাপিই করেছে। হ্যাঁ, হেল্প হয়তো আমার মা কাকিমারা সবাই মিলেই করেছে। ভাজাভুজি ছাড়াও কিন্তু আরো অনেক মেনু আছে, যেমন দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, আর মাছের মাথা দিয়ে আলু কষা। আর তার ঠিক সঙ্গে রয়েছে আস্ত একটা মাছের মুড়ো, যেটা আনা হয়েছে আমার দিদির জন্য। এটা একটা তুলসী মঞ্চ, কি সুন্দর তুলসী মঞ্চটা, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতেও ঠিক এরকম একটাই তুলসী মঞ্চ আছে, যেটাতে বসে আমরা সন্ধ্যেবেলা ভীষণভাবেই আড্ডা দিই। এদিকে দেখছি ঝড়ের গতিতে চলছে রান্না বান্না। মাছের মাথা দিয়ে পটলের তরকারিটা প্রায় শেষের দিকে, একটু জল ঢেলে ঢেকে দিলেই বাস একেবারে রেডি। তবে দেখতে বেশ লাগছে বলুন, আমার তো ভীষণই লোভ লাগছিল। তারপর বসলেন আমার মা রাধুনি। ওনার হাতের স্পেশাল চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু বেশ লাগে, তাই বাপিও কিছুক্ষণের রেস্ট পেয়েই গেছিল। এই চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে কিন্তু বেশ লাগছে, কি বলেন আপনারা? এসব দেখতে দেখতেই এদিকে আরেক হয়েছে কাণ্ড। দেখুন কিভাবে হবু মা তার হবু বাবার চুলগুলো এমনভাবে বেঁধে দিয়েছে, যেন বাচ্চা হওয়ার আগেই হবু বাবা নিজেই একেবারে বাচ্চা হয়ে গেছে। জানেন তো, এই জিনিসটা দেখে ছোটবেলার কথা আজ ভীষণ মনে পড়ছে। দিদির রুমের পাশেই
বিশাল বড় একটা জামকুলের গাছ আছে। জামকুলগুলো পেকে যাওয়ার জন্য মাটিতে পড়ে যাচ্ছে, আর সেখান থেকেই ভালো ভালো দেখে দিদি এনেছে আমাদের জন্য। আর এদিকে দেখুন আমার দুই বোন খেয়েই আবার জিভ বের করে বসে আছে, মানে জিভের মধ্যে ওই ব্লু কালার হয়ে যায় তো, তাই সেটাই দেখাচ্ছে। ছোটবেলায় আমরা কতই না এগুলো নিয়ে খেলতাম বলুন। ওগুলো খেতে খেতেই ওই সব স্মৃতিচারণই হচ্ছিল। এদিকে দেখছি ফোকলা দাঁতে আমার ভাই একেবারে হাসি দিচ্ছে কোলগেটের। আমার ছোট মামার ছেলে মামাও আজকে দুবাই থেকে ফিরছে। মামার খুবই শরীর অসুস্থ, ডেঙ্গু হয়েছে তাই। তো এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর বীজগুলো নিয়ে বসছি। এতগুলো আমি খেয়েছি, তবে এগুলো কিন্তু সব আমি খাইনি। এন কোর্সগুলো সবই প্রায় রান্না শেষ হয়ে গেছে। আর এদিকে শুধুমাত্র বাকি আছে বেগুনিটা। দেখুন দেখুন দই কাতলাটাকে কি সুন্দর লাগছে, পুরো জিভে জল চলে আসছে। উডবি মাদারকে সাজিয়েছি, সঙ্গে নিজেরাও সেজে গুজে চলে এসেছি। এবার শুধু প্লেটগুলো সাজানোর পালা। ফুলগুলো আগে ডেকোরেট করে নিয়ে তারপরে বসালাম প্লেটের মধ্যে ভাত, সঙ্গে 6 রকমের ভাজাভুজি, আর সঙ্গে লেবু আর লঙ্কা। ওদিকটা থেকে শুরু করলাম ডাল, সঙ্গে পোস্ত, মাছের মাথা দিয়ে পটলের তরকারি, তারপরে হচ্ছে দই কাতলা, সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি, আস্ত একটা মাছের মুড়ো, তারপরে হচ্ছে দই, আম, মিষ্টি পাঁপড়, সঙ্গে আইসক্রিম। এই ভোজটা দেখে আপনাদের কেমন লাগছে জানি না, তবে আমার দেখে কিন্তু বেশ লোভ লাগছে। এদিকে আমার উদ্বি মাদারকে দেখুন কি কিউট লাগছে, তাই না? এটা কিন্তু আমি ওকে সাজিয়েছি। আর এটা ছিল ফাইনাল ডেকোরেশন। আচ্ছা, ডেকোরেশনটা কেমন হয়েছে বলুন তো? তবে খুব ভালো আমি কিছু পারি না, মোটামুটি কাজ চলার মতো হলেই হলো। এদিকে মা বসে গেছে প্রথমে খাওয়াতে। জুনের লাস্টের দিকটায় গরম একেবারে তুঙ্গে, আর এই গরমে বেচারি মায়ের একেবারে নাজেহাল অবস্থা। না ঠিক করে সাজুগুজু করতে পারছিল, আর না ঠিক করে খেতে পারছে। সত্যি মেয়েরা কত কিছুই পারে, তাই না? তাদের শরীরের উপর কত ঝড়ঝাপটাই না যায়। চাইলেই ওরা নিজের পেটের মধ্যে 9 মাস রেখে একটা মানুষকে আবার জন্ম দিতে পারে। তবে চাইলেই কিন্তু আমরা এই কষ্টটাকে কখনোই ভাগ করে নিতে পারবো না। যার কষ্ট হয় সেই একমাত্র বোঝে। এদিকে মা দেখছি মনের আনন্দে মেজে মেয়েকে খাইয়ে চলেছে। বাবারে বাবা, এত বড় মাছের মুড়োটা কি ও এক কামড়েই খেয়ে নেবে? তবে সব থেকে খারাপ লাগে কি জানেন তো, যখন নিজের মানুষের খারাপ সময়ে আমরা তাদের কাছে থাকতে পারি না। আমার তো ভীষণ গিল্টি ফিল হয় যে আমি এত দূর থেকে সে দিদির কাছে কখনোই থাকতে পারি না। কাছাকাছি থাকলে হয়তো সুবিধে হতো, কিন্তু এই সুবিধাটা এখন আমার জন্য নেই। যাই হোক, দুঃখ পেয়ে তো আর লাভ নেই। ওদিকে মায়ের খাওয়ানো শেষ হতে না হতেই এসে বসলেন কাকিমা। বৌমাকে খাইয়ে উনি যে তৃপ্তিটা পাচ্ছেন সেটা আমরা সবাই বুঝতে পারছি। কয়দিন পরে ওনার ঘর আলো করে একটা ফুটফুটে বাচ্চা আসবে, আর এখন সবার মনে এই আনন্দটাই চলছে। কবে ওই পুচকেটা বেরোবে আর সবাই মিলে ওকে ভীষণভাবে আদর করব। কাকিমা তো তার বৌমাকে খাওয়ালেন, এরপর এন্ট্রি হলো আমার। আমার পুচি ভাই আমার কাছে আসবে, মা বাচ্চাগুলোকে ভিতরে ডাকো দেখো, বাচ্চাগুলোকে ডাকবি। কাঁটা আছে, কাঁটা আছে, একটু চলে ও বলে কাঁটা দেখে চলে সে একটু চলে একটু বলে চলে লিপস্টিক কে মুছে সাফ করে বাবা। মাছের মাথা তো চিংড়ি চিংড়ি একটু খাইয়ে দিবে পরে তো হাত দিয়ে খাবে আরে না বুঝতো না না পরে তো হাত দিয়ে খাবে না না সেদিকে না দাম দিতে পারবে কে খাবে কাঁটা আছে বাবা। এই যে কাঁটা আসছে রে। আমার খাওয়ানো শেষ হতেই ভাই চলে এলো। শুনেছি বাচ্চাদের মধ্যে নাকি ভগবান বাস করে, তাই বাচ্চাদের খাওয়ালেই ভগবানেরও তৃপ্তি। এদিকে আমার ছোট ভাইটা এতটাই লাজুক, ও খেতে খেতে ভীষণই লজ্জা পেয়ে গেছে। পরপর যে দুটো বাচ্চাকে দেখলেন, দুজন কিন্তু দুই বিপরীতমুখী। একজন এত শান্তশিষ্ট নিরীহ, আর একজন একেবারে গুন্ডা টাইপস। দেখুন, আমাকে দেখে হয়তো মনে হবে না যে আমি বাচ্চা, কিন্তু আমার মনটা কিন্তু এখনো বাচ্চাদেরই মতো। তাই বাচ্চাদের দলে নামটা আমিও লিখিয়েছিলাম, সঙ্গে খাওয়ারটাও পেয়ে গেলাম। আর এই যে বাচ্চাগুলোকে দেখছেন, এই বাচ্চাগুলো হলো এখানকার বাড়ি মালিকের বাচ্চা। ওরাও ভীষণ কিউট ছিল। একজন তো লজ্জাতেই আসতে চাইছিল না, তাকে কত জোরমার করে যে আমরা খাইয়েছি। ওই যে দেখুন বসে আছে ওই দিকে। আচ্ছা আমি খাইয়ে দেবো, চলে 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 না একটু খেয়ে নাও বাবা। না আচ্ছা একটু ক্যামেরা দেখে ও ঠিক আছে, ক্যামেরা বন্ধ, যা
খাও সোনা, সোনা তুমি ডাল খাও। এ খাবে না বলি আমি না, না। একটু খেতে যাবে। এই আমার ছোট বোনটা এতটাই পাজি, সে মোটামুটি ডাল খেতে চাইছে না, কিন্তু তাকে ডালটাই খাওয়াবে। আচ্ছা বলুন তো, প্রতিদিন তো আমরা ডাল ভাত খেতেই থাকি, মহাভোজের দিন কি আর ডাল খেতে ইচ্ছে করে? দেখুন দেখুন কিভাবে আইসক্রিমের চামচটা চেটে তারপরে আইসক্রিম খাওয়াচ্ছে। আইসক্রিমটা চেটে নিল ভাই দিয়ে, তারপরে তাতে খাইয়ে দিল। ওইছে আর না আমাকে খাওয়া শিখিয়ে দি। সাত খাও তুমি। সে বলে দিচ্ছে আমাকে খাওয়া। আর লেবুটা খাবি তো? হ্যাঁ, তাকে লেবুটা খাইয়ে দিল। আমি খাবো না। তারপরে এলেন আমার বরমশাই, উনি আবার শালিকাকে খুব যত্ন সহকারে খাওয়াচ্ছেন। সবাই তো সবকিছুই দিচ্ছেন, কিন্তু উনি আবার দিলেন পটল ভাজা। ভাবতে পারছেন কতটা হেলথ কনসিয়াস। কালে কালে যে আর কত কি দেখবো। এখানে তো দেখছি আবার হবু বাবা আবার হবু মাকে সাত খাওয়াচ্ছে। ভাবা যায়, ঘোর কলিযুগ বলে কথা। এসব তো দেখতে হবেই, তাই না? অবু মা তো একেবারে খাওয়া দাওয়ার শেষ নেই, কিন্তু আমাদের পেটের মধ্যে যে কতটা পরিমাণে ছুঁচো ডন মারছিল সেটা আমরাই জানি। শেষে এলো বাপি। বাপি তার মেয়েকে খাওয়ানোর পরেই শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। আমরা যখন খেতে বসি তখন প্রায় 3:30। পেটের মধ্যে 100 কিলোমিটার বেগে ছুঁচো দৌড় দিচ্ছিল। যাকে যাক, যা হওয়ার হয়ে গেছে, এবার আমরা বাবা শান্তিভাবে খাই। এরপরেও যদি দেরি হতো তাহলে আর এই লোকে আমাদের দেখা যেত না, আমরা কিন্তু একেবারে পরলোক গমন করে যেতাম। তবে অনুষ্ঠান পর্ব কিন্তু এখনো শেষ হয়নি। খাওয়া দাওয়া শেষ করেই আমরা শুরু করলাম ফটোশুট। এটা হচ্ছে প্রথম ব্লগ যেটা আমার ক্যামেরায় শুট হচ্ছে। আর এই যে পুচকেটাকে দেখছেন, ইনি হলেন আমার ভাই, যিনি আমার ক্যামেরা নিয়ে ব্লগ বানাবেন। তাই ওনার ইচ্ছে পূরণ করতে কিছু সময় ওনাকে ক্যামেরা দিতেই হলো। আর এই দেখুন কি অবস্থা, একেবারে মুখের কাছে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। তবে খাওয়ার সময় যে ভিডিওটা দেখলেন সেটাও কিন্তু ওই করেছিল, ভালো করেছে না? এদিকে শুরু হলো প্রি বেবি শাওয়ার শুট। ভাবতে পারছেন কত কষ্ট করে ক্যামেরা দিয়ে ফটোগুলো তুলছি। আচ্ছা, এখানে তো আমাদের কিছু টাকাও প্রাপ্য, তাই না বলুন? যাই হোক, নিজের দিদি বলে কথা, কি করে বলি বলুন। আর ওদের শুট শেষ করেই নিজেরও একটু ভিডিও শুট করলাম, দেখছিলাম কেমন লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ব্লগিং ক্যামেরার প্রথম ভিডিও কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।